আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সো এটা হচ্ছে আমার দ্য সিরিয়াস টকের সেকেন্ড এপিসোড। একসাথেই করতে চেয়েছিলাম, কিন্তু অর্কের ভিডিওটা এত লম্বা হয়ে গিয়েছে। আসলে আমি 10 মিনিটে হচ্ছে প্রশ্নগুলো লিখতে চেয়েছিলাম। তো আপনাদের কমিউনিটি কোনো পোস্টও করি নাই, তবুও হচ্ছে 10 মিনিটে যা লিখেছি তা প্রায় আধা ঘন্টার ভিডিও হয়েছে। তো ইনশাল্লাহ আজকেও একটু তাড়াতাড়ি করার ট্রাই করব। আর আজকে আমার এখানে যে গেস্ট আছে সে অবশ্যই টপার না, টপার থাকলে আমার এত ছোট চ্যানেলে হচ্ছে ভিডিও করতে আসতো না। আর ইনশাআল্লাহ মেডিকেলে হওয়ার পর আমি আবার আসবো ওর ইন্টারভিউ নিতে। তখন কি ও দিবে কি না আমি জানি না, আজকে পারমিশন নিয়ে যাব ইনশাআল্লাহ। তো তোমার নাম, কিসে পড়াশোনা করছো, কিসে পড়াশোনা করেছো, সবটা। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া সোয়াইবা ইসলাম। পড়াশোনা করেছি নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে, এসএসসি 2023 আর এইচএসসি হচ্ছে বেচ 2025, রেজাল্ট জিপিএ 5। মার্ক মনে নেই? মার্ক তো আসলে না, মনে নেই মার্ক, এখন এইচএসসির চাপে মার্ক ভুলে গিয়েছি। সো এসএসসি এর প্রিপারেশন কখন থেকে শুরু করেছো, মানে বাতাসটা কখন লাগছে আর কি? আমরা যেই বেচ ছিলাম আমরা করোনার মধ্যে ছিলাম। তো করোনার প্রথম 1 বছর, আমি আমারটা বলছি, প্রথম 1 বছর অর্থাৎ নবম শ্রেণীতে যখন আমি প্রথম উঠলাম তখন করোনার মধ্যে আমরা ছিলাম, যেহেতু আমার তখন আসলে মনেই হয় নাই যে আমি এখন এসএসসিতে উঠেছি। তো সেই অনুযায়ী বলতে পারি যে নবম শ্রেণীতে আমার কোনো বাতাসই লাগেনি। আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন হালকা হালকা বাতাস লাগা শুরু করলো, কারণ আমরা যখন ক্লাস 10-এ পড়ি আমাদের জুনিয়র বেচ ক্লাস 9-এ উঠলো। আশেপাশে যখন দেখতাম তারা তোড়জোড় করে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান শুরু করছে, তখন আসলে মনে হচ্ছিল যে আমি করলামটা কি। তো একদিন রাত্রেবেলা আমার মনে আছে আমি অনেক কান্নাকাটি করে আম্মুকে বলছিলাম যে আমি তো কিছুই পারি না, আমি কিছুই করতে পারবো না। তো আম্মু বলল যে এখনও অনেক সময় আছে, যদি চাও, মাত্র তো ক্লাস 10। আর যেহেতু আমরা করোনার বেচ ছিলাম সবারই প্রায় প্রিপারেশন অনেক খারাপ ছিল, তো কিছু করলে এখনও করা যেতে পারে। তো আমার ক্ষেত্রে আসলে ক্লাস 10 থেকে এসএসসির বাতাসটা লেগেছিল। ওয়েল, ক্লাস 9-এর বার্ষিক বা অর্ধবার্ষিক কি হয়েছিল মনে হয় না, তো বার্ষিকের রেজাল্ট কেমন ছিল? ক্লাস 9-এ যখন আমি বার্ষিক পরীক্ষা দিলাম তখন আমি নবম হয়েছিলাম। ওটা খারাপ হয়েছিল অনেক, কারণ ক্লাস 8-এর কোনো পড়াশোনাই মাথায় ছিল না, যা পড়েছিলাম তার মধ্যে পরীক্ষা দিয়ে নবম হয়েছিলাম। সো ক্লাস 9-এ কয়টা প্রাইভেট পড়তা, অনলাইন না অফলাইনে পড়তাম? আর অনলাইনে পড়লে কোন প্ল্যাটফর্ম ফলো করতাম? সত্যি কথা বললে আমি ক্লাস 9-এ পড়াশোনাই করি নাই। এটা যদি এখন বলি কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি ক্লাস 9-এ পড়াশোনা করেছিলাম বাংলা, ইংরেজি। আমার সায়েন্সের যে সাবজেক্টগুলো ছিল একদমই পড়াশোনা হয় নাই, এটা একদম সত্যি কথা। এবার হচ্ছে ক্লাস 10-এ আমরা যাচ্ছি, তো শুরুটা কেমন ছিল ক্লাস 10-এর? ক্লাস 10-এর শুরুটা অনেক পচা ছিল, কারণ ক্লাস 9-এ যেখানে কোনো কিছুই গোছানো না, ক্লাস 10-এ উঠে 2 বছরের পড়াটা সবটা একসাথে শুরু করা, নতুন একটা জার্নি শুরু করা। যখন সামনে আমাদের বিগত 6-7 বছরের স্বপ্ন, লালিত স্বপ্ন একটা বাস্তব রূপ পাবে এসএসসি পরীক্ষার পর। এসএসসির রেজাল্টটা আমাদের কাছে কিন্তু অনেক বড় একটা ইস্যু, কারণ এই এসএসসি এবং এইচএসসির রেজাল্টের উপর ভিত্তি করে আমরা কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারবো সেটা নির্ভর করে। তো আমার কাছে ক্লাস 10-এর পড়াশোনার শুরুটা অনেক কষ্টকর ছিল এবং নিজের কাছে অনেক ডিপ্রেসিং লাগতো। আমি ভাবতাম যে আমি আসলে পারবো কি পারবো না। ওকে, প্রথম থেকে কি সিরিয়াস ছিল ক্লাস 10-এ? আর প্রি টেস্টের রেজাল্ট আর টেস্টের রেজাল্ট কেমন ছিল? দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এ প্রথম দিকে অনেক সিরিয়াস ছিলাম। সিরিয়াসের মাত্রা একদম অতিরিক্ত ছিল, মাত্রাতিরিক্ত ছিল। আমার মনে আছে আমি দশম শ্রেণীর শুরুতে দিনে 12-13 ঘন্টা পড়তাম, কিন্তু মাঝখানে আবার আমার গ্যাপ হয়ে গিয়েছিল। প্রি টেস্টের রেজাল্ট আমার ভালো হয়নি। সো কোনো স্টাডি টেকনিক ফলো করতা, লাইক ফাইনম্যান টেকনিক, পোমোডোরো টেকনিক বা অ্যাক্টিভ রিকলের নাম শুনেছ কখনো?
না, এইসব আমি নাম শুনিনি। আমি পড়াশোনা করতাম আমার মতো। যেমন হচ্ছে আমি এখনও এই টেকনিকটা ফলো করি। আমি যখন একটা চ্যাপ্টার পড়ি, আমি ওই চ্যাপ্টারটার কনসেপ্ট প্রথমে ক্লিয়ার করি। তারপরে হচ্ছে আর শুরু থেকেই আমি শুধুমাত্র ক্লাস 9-10 না, আমি যখন 3-4-এ পড়তাম তখনও আমি মেইন বইকে ফোকাস করতাম সব সময়। আমি মেইন বই নির্ভর ছিলাম ছোটোবেলা থেকেই। তো প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতাম, তারপরে হচ্ছে বইটা ভালো করে পড়তাম। আমার এরকমও হতো যে একটা বই আমি মানে একটা পেজ পড়তে আমার আধা ঘন্টার উপরে চলে যেত, কিন্তু তারপরে আমাকে যদি ওই পেজ থেকে কেউ প্রশ্ন করতো, আমি একদম মুখস্থ বলে দিতে পারতাম। আমি মুখস্থ করতাম না, কিন্তু আমি বুঝে বুঝে পড়তাম। তো আমি একটা চ্যাপ্টার ভালো করে শেষ করে, কনসেপ্ট শেষ করে বই শেষ করতাম। তারপরে হচ্ছে টেস্ট পেপার, এমসিকিউ, আমরা যেটা বলি ক খ, এগুলো সলভ করতাম। আমি এই টেকনিকেই পড়াশোনা করেছি। ওকে, কোনো রুটিন ফলো করতা? লাইক দিনে কতক্ষণ পড়বা, সপ্তাহে কতক্ষণ পড়বা, বা মাসে কতক্ষণ পড়বা, এইটাই? শামস, এই যে কথাটা বললা, এটা যদি আমার আম্মু শুনে তাহলে আমাকে বলবে আমি ক্লাস 9-10-এ দিনে মনে করো সপ্তাহে 10-12টা রুটিন বানাতাম, তারপরে হচ্ছে লাগাতাম, একদিন যেত হতো না, তারপরে দিন আবার ছিঁড়তাম, আবার করতাম। তো এরকম করতে করতে দেখা যেত আমি কোনো দিন রুটিন মেনটেন করতে পারি নাই। যখন আমার প্রেশার পড়ে বা আমার যখন মনে হয় যে না, এটা আমাকে করতে হবে, তখন আমি এমনিতেই করি। আমি আসলে বেসিক্যালি রুটিন মেনটেন করি না। আমার হচ্ছে নিজের মতো করে পড়ি। আমার মনে হচ্ছে যে না, এটা আমাকে শেষ করতে হবে, আমি শেষ করি। মানে আমি যদি মনে করি যে প্রথম 7 দিনে আমি একটা বই গোছাবো, আমি ইনশাল্লাহ করতে পারি, সমস্যা হয় না। কিন্তু ওই মানে স্ট্রেংথটার দরকার হয় তখন, যে না, ওটা করতে হবে। রুটিন আমি একদমই ফলো করতে পারি না। ঘন্টা হিসাব করে পড়তা না টাস্ক হিসাব করে? টাস্ক হিসাব করে পড়তাম, যে এটা আমাকে কমপ্লিট করতে হবে। তো প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা আমি আজকে দুপুর পর্যন্ত আমি এটা কমপ্লিট করব, তারপরে ওইটা নিব, এরকমভাবে আমি টাস্ক করতাম যে এটা আমাকে করতে হবে এখন। একটা চ্যাপ্টার শেষ করতে কতদিন লাগতো তোমার? আর চ্যাপ্টার শেষ হতো এটা কেমনে বুঝতে আর কি? আর সাবজেক্ট ওয়াইজ বলবো আর কি, প্রত্যেকটা সাবজেক্ট। আমার হচ্ছে শুরুতে তো বললাম বাংলা, তারপরে হচ্ছে ইংরেজি, ধর্ম, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমাদের এসএসসি লেভেলে সবথেকে আমার মনে হয় যে সাবজেক্টগুলো আমাদের জন্য কঠিন, সেগুলো আমি আগেই কমপ্লিট করে ফেলেছিলাম। তো চ্যাপ্টার শেষ করতে কতদিন? একটা চ্যাপ্টার শেষ করতে আমার সময় লাগতো আনুমানিক মনে করো যে ভালোভাবে শেষ করতে 3 থেকে 4 দিন। এটা চ্যাপ্টারের ওপর নির্ভর করতো। যদি চ্যাপ্টারটা বড় হতো, যেমন আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 2য় চ্যাপ্টারটা একটা বিশাল চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমার শেষ করতে আমার এখনও মনে আছে সময় লেগেছিল 7 থেকে 8 দিন, যদি আমি ভালোভাবে শেষ করি। আর অনেক ছোট ছোট চ্যাপ্টার আছে যেগুলো হচ্ছে 2-3 দিন লাগতো একদম। চ্যাপ্টার শেষ হয়েছে কেমন বুঝলাম? চ্যাপ্টার শেষ হয়েছে যে যখন আমি আমার মতো করে, আমার মন বলতো যে না, আমি এখন একদম ফুল স্যাটিসফাইড। মানে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতাম, তারপরে সবগুলো এমসিকিউ, সিকিউ, এই সবগুলো যখন মনে হতো না এখন আমি পারবো, আমার মনে এই বিশ্বাসটা যখন কাজ করতো, তখন আমি ভাবতাম যে না, এটা শেষ হয়েছে আমার। বাকি সাবজেক্টগুলো, আই মিন ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার, তারপরে এই যে পিসিএমবি, এইগুলো কেমনি করতো? ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আমার স্যার যিনি ছিলেন, স্যার যেভাবে পড়াতেন বা প্রতিদিন পড়া দিতেন, সেই অনুযায়ী পড়তাম, পরীক্ষা দিতাম। আর ম্যাথ, তারপরে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিও ওই রকমই ছিল, যে একটা চ্যাপ্টার স্যার শেষ করে দিয়ে যেতেন, তারপরে হচ্ছে আমি সেটাকে নিজের মতো করে শেষ করতাম। আমার কোন জায়গাগুলোর সমস্যা সেটা আমি আলাদা একটা খাতায় লিখে রাখতাম। এই সমস্যাগুলো আমি যদি স্যারের কাছেও সলিউশন না পেতাম, তাহলে আমি হয়তো অনলাইন প্ল্যাটফর্মগুলো দেখতাম, সেখান থেকে সলভ নেওয়ার চেষ্টা করতাম, এভাবেই শেষ করতাম। অনলাইন প্ল্যাটফর্ম কোনগুলো ফলো করতা? আমি অনলাইন প্ল্যাটফর্ম ফলো করতাম ফাহাদ স্যারের। তখন প্রথম ফাহাদ স্যারই, অনলাইন মানেই ফাহাদ স্যার, এবং স্যারের কাছে আমি অনেক কৃতজ্ঞ। স্যারের অনেক ক্লাস দেখে আমার অনেক কিছু সলভ হয়েছে।
আর সত্যি কথা বিশেষ করে আমি কেমিস্ট্রি, তারপরে হচ্ছে জীববিজ্ঞান, এগুলো আমি আসলে স্যারের অনেকগুলো ক্লাস দেখে আমি আসলে অনেক বেশি নিজেকে আরও তৈরি করতে পেরেছি এবং আমার মনে হয়েছে যে না, এখন এটার মধ্যে প্রশ্ন করলে বা এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমার আর কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ। ঘুমাতা কখন আর কতক্ষণ ঘুমাতা, আর কতক্ষণ পড়াশোনা করতা রাতে, আর কখন উঠে হচ্ছে পড়াশোনা শুরু করতে আবার? ঘুমটা হচ্ছে ক্লাস 9-10 পর্যন্ত মায়ের আন্ডারে ছিলাম, তো তাই ঘুমটা হচ্ছে আমার যখন পড়া শেষ হতো সেটা এসএসসির আগে আগে 1টা-2টা বেজে যেত। আর আমার সবসময় রাতের রুটিনটা শুরু হয় 8টার পর থেকে। যখন সবাই ঘুমায় তখন আমার পড়াশোনা শুরু হয়, তো সেই অনুযায়ী আমার বেজে যেত 1টা-1:30 এরকম বাজতো। আর সকালে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠতাম, আমার 7টা-8টা এরকম টাইমে উঠলেই হতো। আর আমার ঘুম কম, আমি এত ঘুমোতে পছন্দ করি না। ডেইলি অ্যাভারেজে কতক্ষণ পড়াশোনা করতা? প্রি টেস্টের পর থেকে আমার হচ্ছে 12-13 ঘন্টা হয়ে যেত। আর আমার একটা যে সমস্যাটা আমি বলবো সেটা হচ্ছে যে আমার পড়তে অনেক সময় লাগে। এটা হয়তো অনেকের সাথে মিলবে, অনেকের সাথে মিলবে না। আমার একটা চ্যাপ্টার যদি আমি ফুললি কমপ্লিট করি তাহলে সেই চ্যাপ্টারটা আমার কমপ্লিট করতে মনে করো যে 5-6 ঘন্টা লেগে যেত, কিন্তু আমি স্যাটিসফাইড থাকতাম ওই চ্যাপ্টারটার উপরে। তো সেটা আসলে নির্ভর করতো আমার উপরে। কোনো এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিলা? আর রেগুলার ছিলা কি না? র্যাঙ্ক কেমন ছিল? এক্সামের আগের রাতে কেমনে প্রিপারেশন নিতা? অনেকগুলো প্রশ্ন। আচ্ছা, অনেকগুলা প্রশ্ন করে ফেলেছো। প্রথম কথা হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিলাম, উদ্ভাস, উন্মেষ উত্তরণ অর্থাৎ উদ্ভাসে ভর্তি হয়েছিলাম। তারপরে হচ্ছে পরের প্রশ্নটা কি করেছিলে? রেগুলার ছিল কেন? হ্যাঁ, আমি তখন তো নতুন নতুন একদম রেগুলার ছিলাম। প্রত্যেকটা পরীক্ষা টাইম ওয়াইজ দিতাম। আর র্যাঙ্ক হচ্ছে তখন আমরা তো ব্রাঞ্চ ওয়াইজ পরীক্ষা দিতাম, তখন দেখা যেত সবাই ভালো করতো। তো হচ্ছে ফুল নাম্বারের মধ্যে আমাদের কম্পিটিশান হতো, যে এমসিকিউ 25-এ 25 পেলেও দেখা যেত যে র্যাঙ্ক 100-200 হয়ে যেত, এরকম হতো। তো সেইভাবে আসলে র্যাঙ্ক আমি তখন দেখি নাই। আমার তখন মাথায় একটা জিনিসই কাজ করতো যে আমি মার্ক কত পাচ্ছি বা আমার কোথায় ভুল হচ্ছে। তো মার্ক হিসাব করতাম আমি র্যাঙ্কটা আসলে হিসাব করিনি, কারণ র্যাঙ্ক হিসাব করলে দেখতাম যে আমি যদি সর্বোচ্চ 100-তে 100 পেতাম তবুও আমার র্যাঙ্ক হতো 100-200 এরকম। তো তখন তারা বলতো যে মার্কটা তারা কাউন্ট করে, তো সেই অনুযায়ী আমি মার্কের দিকে ফোকাস দিতাম সবসময়। আর হচ্ছে এক্সামের আগের রাতে প্রিপারেশন ভয়ঙ্কর, তখন আমাকে চেনাই যেত না, মানে একদম পাগল হয়ে যাই। মানে আমার খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক থাকে না, তখন ঘুমের সময়ও আমার ঠিক থাকে না। আমি এক্সাম দিয়ে এসে তারপরে ঘুমাই, কিন্তু এক্সামের আগের রাতে আমার ঘুম ধরে না। মানে পড়া জিনিসও বারবার দেখি, মনে হয় যে না ভুলে যাচ্ছি, এরকম একটা জিনিস কাজ করে। কোন ক্যালকুলেটর ইউজ করতে হয় এক্সামের সময়, আর এক্সামে কোনো সময় ক্যালকুলেটর নিয়ে কোনো সমস্যায় পড়ছো কি না? না, আমি এক্সামে ক্যালকুলেটর নিয়ে কোনো সমস্যায় পড়িনি, কারণ হচ্ছে 100 mS ইউজ করতাম। আর আমার মনে হয় যে অনেকেই না, সবাই এটাই ব্যবহার করে। আর হচ্ছে অনেক স্কুলে বা পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর নিয়ে একটা ঝামেলা করে, তো আসলে তাদের নিয়ম অনুযায়ী তারা যে ক্যালকুলেটর সাজেস্ট করে ওইটাতে অভ্যস্ত থাকলে আমার মনে হয় ভালো হয়। তোমাদের হলে কি এরকম কোনো ঝামেলা হয়েছিল? না, আমাদের হলে এ ধরনের ঝামেলা হয়নি। কি মনে হয় এসএসসি এর সময়টা সাফিসিয়েন্ট ছিল, মানে এখন বর্তমান পরিস্থিতিতে এসেও কি মনে হয়? আমার মনে হয় যে বেশি ছিল, কারণ এখন তো একটা সমুদ্রে আছি, তখন পুকুরে থেকে মনে হতো যে পানি অনেক বেশি, কিন্তু সমুদ্রে ওঠার পরে মনে হচ্ছে যে না, ওইখানে পানি অনেক কম ছিল এখানের থেকে। তো আমার মনে হয় যে অনেক সময় ছিল। আর টেস্টের পরেও যদি কেউ চায় তাহলেও সে নতুন করে শুরু করে ভালো করতে পারে, আমি এটা বিশ্বাস করি। তখন কি মনে হতো, মানে মানে প্রশ্নটা আবার করছি যে তখন কি মনে হতো এসএসসির আগে, এসএসসিটা দেওয়ার আগ পর্যন্ত কি মনে হতো সময়টা কি সাফিসিয়েন্ট ছিল?
না, তখন মনে হতো আরেকটু সময় পেলে ভালো হতো, আর 1 মাস পরীক্ষাটা কেন পেছালো না, বা আরেকটু সময় হলে হয়তো ভালো হতো। কারণ তখনের পরিস্থিতি ওইটাই আমাদেরকে মনে করিয়ে দিত যে না, সময় আরেকটু দরকার। কঠিন সময় কাটাইছো কখনো, মানে এসএসসি লাইফের সবচেয়ে কঠিন সময় কখন কাটাইছো আর কি? ওই যে 10-এর শুরুর দিকে যখন হচ্ছে আমার মনে হতো আশেপাশে সবাইকে দেখতাম। আমার বেসিক্যালি কোন জিনিসটা কাজ করতো, আমি তখন ওদের 1 বছরের সিনিয়র, আমি 10-এ পড়ছি, ওরাও সেম বই 9-এ পড়ছে, কিন্তু ওরা আমার থেকে মনে হয় যে অনেকটা ফাস্ট। এই জিনিসগুলো যখন কাজ করতো তখন আমার মনে হতো যে না, আমি পারবো না, আমি হেরে গেছি, বা অনেক বেশি আমার ডিপ্রেসড ফিল হতো। আরেকবার হচ্ছে আমি প্রি-টেস্টের পর কেন এরকম হয়েছে, প্রি-টেস্টের রেজাল্ট খারাপ হওয়ার একটা কারণ হচ্ছে আমরা কিন্তু 9-এ পরীক্ষা দিইনি। তো এসএসসির যে সিলেবাস, সেইটার জন্য আমাদের ফার্স্ট পরীক্ষাই ছিল প্রি-টেস্ট, কারণ আমরা কোভিডের ব্যাচ ছিলাম। তো প্রথম এসএসসি বেসড একটা পড়াশোনা শুরু করলাম, ফার্স্ট পরীক্ষা ছিল আমাদের প্রি-টেস্ট। তো সেটা খারাপ হওয়ার পর আরও হতাশ লাগতো, মনে হতো যে না, হয়তো কিছুই হবে না আমার দ্বারা। তো এই ধরনের মানে এটাই আমার লাইফের সবথেকে কঠিন একটা টাইম ছিল আমি মনে করি। এসএসসি লাইফে কি কি ভুল করছো জানিয়ে এখন আফসোস করো? এসএসসি লাইফে পড়াশোনা কম করেছি, আর একটু পড়াশোনা করলে আরও অনেক ভালো মার্কস পেতাম, আমার হচ্ছে স্কলারশিপটা চলে আসতো, এটা মনে হয়। এই জিনিসটাই কাজ করে এখন। এমন কোনো ভুল আছে যেটা পরে শুধরাইছো? হ্যাঁ, আমি হচ্ছে এইচএসসির প্রথম দিকে যে এসএসসিতে যে কাজগুলো আমি করি নাই, যেমন এসএসসিতে 9টা আমি পুরো গ্যাপ দিয়েছি, ওই জিনিসগুলো ব্যাকআপ দেওয়ার চেষ্টা করেছি, প্রচুর পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি যেটা আমি এসএসসি লাইফে দেইনি। এই জিনিসগুলোই মানে নিজের মধ্যে চেঞ্জ করার চেষ্টা করছি। টিচার কয়বার চেঞ্জ করছো, মানে পার্টিকুলার সাবজেক্টে? শামস, এটা একটা অনেক সুন্দর প্রশ্ন করেছ। আমি টিচার প্রথম দিকে ভালো পাইনি, কিন্তু তারপরে যাদেরকে পেয়েছি, এসএসসি লাইফের কথা বলছি আমি প্রথম দিকে ভালো পাইনি, কিন্তু তারপরে যাদের পেয়েছি খুব বেস্ট টিচার পেয়েছি আমি মনে করি। এবং আমার এই অভ্যাসটা খুব কম, আমি এত টিচার চেঞ্জ করতে পছন্দ করি না। আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষক তাদের বেস্টটা দিয়ে পড়ানোর চেষ্টা করেন। আমরা হয়তো তাদের সাথে কমফোর্টলি মিশতে পারি না, বা তাদের জিনিসগুলো বুঝতে পারি না, এই জিনিসটা কিন্তু এসএসসি লাইফে এটা আমার খুব কম হয়েছে। আমি ফিজিক্স কেমিস্ট্রি যে স্যারের কাছে পড়েছি উনি বেস্ট, ওনার উপরে নেই। আমি ফিজিক্স কেমিস্ট্রি চেঞ্জ করিনি, বায়োলজিও চেঞ্জ করিনি, আর হচ্ছে ম্যাথ নিয়ে আমার অনেক ঝামেলা হয়েছে এসএসসি লাইফে। ম্যাথ টিচার আমি চেঞ্জ করেছি, আমি স্যারদের কাছে বুঝতে পারতাম না, আমার এই জিনিসটা মনে হতো। স্যাররা অনেক ভালো পড়াতেন, আমার বোঝার সমস্যা ছিল। এসএসসি তারপর টেস্ট, প্রি টেস্টের আগে কেমনে প্রিপারেশন নিতা, মানে রিভিশন কেমনে দিতা, কতদিন আগে থেকে রিভিশন শুরু করতে আর কি? হচ্ছে প্রথমে আমি বলি জিনিসটা, রিভিশনের বিষয়টা কি, যে প্রথমে তো আমার মনে করো টেস্টের আগ পর্যন্ত বইগুলো শেষ করেছি। প্রি টেস্টে মোটামুটি বই শেষ হয়ে গেছে কাভার, যেহেতু আমরা শর্ট সিলেবাস ছিলাম। তারপরে হচ্ছে যে প্রতিদিন মনে করো যে আজকে আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করব, আগে যেখানে সময় লাগতো আমার 5 দিন, তারপরে যখন একবার শেষ হয়ে গেল রিভিশনে গেলাম, তখন এই সময়টা কমে আমার 1 দিন লাগতো বা 2 দিন লাগতো। তো আমি টার্গেট নিতাম যে এই সপ্তাহের মধ্যে আমি এই বইটুকু শেষ করার চেষ্টা করব, বা এই 15 দিনে আমি এই বইটা শেষ করব, এভাবে রিভিশন পড়তো। আর পরীক্ষার আগে হচ্ছে মনে করো যে টেস্টের আগে তো 2 বারের মতো রিভিশন পড়েই গিয়েছিল আমার ক্ষেত্রে, যার কারণে আমার টেস্ট মানে আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি এটা সবাইকে বলবো, যত বেশি রিভিশন দেওয়া যায় তত ভালো হয়। অর্থাৎ তুমি একটা জিনিস বুঝছো না, তুমি শেষ করো, শেষ করে যত রিভিশন দিবে দেখবে তত ভালো হবে। তো আমার টেস্টের আগে রিভিশন কম পড়েছিল, কারণ আমার অনেক ফ্রেন্ড ছিল যারা টেস্টের আগে 2-3 বারও রিভিশন দিয়েছে, সেই তুলনায় আমার হচ্ছে 2 বার, এটা আমি মনে করি যে খুব কম ছিল। তো এভাবেই রিভিশন দেওয়াটা আসলে খুব বেশি দরকার ভালো করার জন্যে। সিলেবাস কি শর্ট সিলেবাসটার উপরেই ফোকাস করেছিলে না ফুল সিলেবাস?
ওই যে বললাম আমার হচ্ছে 1 বছর গ্যাপ গিয়েছে, ভালো করে পড়াশোনা করতে পারি নাই, তো তারপরে শর্ট সিলেবাসই ভরসা ছিল, আমি শর্ট সিলেবাসের উপর ফোকাস করেছিলাম। অলরাইট, আমরা এসএসসি এক্সামে চলে এসেছি। তো এসএসসি এক্সামের প্রথম দিন কেমন ছিল? এসএসসি এক্সামের প্রথম দিন আমার অনেক ভয় ছিল, কারণ হচ্ছে আমি জীবনে প্রথমবার কোনো বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছিলাম। পরীক্ষার ভয় তেমন একটা লাগেনি, কিন্তু আমার হচ্ছে মানে কিভাবে যাব বা সব মিলিয়ে একটা খুব ভয় কাজ করছিল। আর সবথেকে বড় আমার অ্যাংজাইটি কাজ করছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি ঠিকভাবে লিখতে পারবো কি না, শেষ করতে পারবো কি না, শিক্ষকদের ব্যবহার কেমন হবে, প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, সব মিলিয়ে আসলে একটা মানে অদ্ভুত অনুভূতি নিজের ভেতর কাজ করছিল। এক্সামের প্রশ্ন কি বেশি কঠিন ছিল, বিশেষ করে ফিজিক্স প্রশ্নটা? না শামস, আমি সত্যি কথা বলছি, আমার এসএসসি পরীক্ষায় আমাদের বেচে যে প্রশ্ন ছিল তার মধ্যে আমার একটু হার্ড লেগেছিল ম্যাথ প্রশ্নটা, জেনারেল ম্যাথ। এছাড়া আমার ফিজিক্স অনেক সহজ লেগেছিল, এবং আমি এটা নির্দ্বিধায় বলতে পারি যে ফিজিক্সে আমি হচ্ছে নাম্বার আমি বলবো না, কিন্তু আমি অনেক ভালো মার্কস পেয়েছিলাম, 95 আপ পেয়েছিলাম। এক্সামে কোনো অপ্রীতিকর ঘটনা তোমার সাথে বা তোমার হলের কারোর সাথে হয়েছে কি না? আমার সাথে হয়েছে বলতে, অপ্রীতিকর বলতে আমি কোনটা বুঝবো? আমি আসলে এই কথাটা বুঝতে পারিনি তোমার। আই মিন খাতা ছেঁড়া, খাতা টানাটানি, অথবা বৃত্ত ভরাট নিয়ে কোনো ঝামেলা, এই যে এইটাই। আমাদের ক্লাসে ফার্স্ট বেঞ্চে যারা বসেছিল আর কি, তাদের সাথে একটা ঘটনা ঘটেছিল, সে সিট কোড ভুল দাগিয়েছিল, কিন্তু মানে আল্লাহ ভরসা এটা শেষ পর্যন্ত সে জানতে পেরেছিল, এবং মানে আমাদের স্যার যে বোর্ডে মানে আমাদের কেন্দ্রে যিনি ছিলেন, ওনারা এটা দায়িত্ব সহকারে ঠিক করে দিয়েছিল। প্র্যাকটিক্যালের অভিজ্ঞতা কেমন ছিল? প্র্যাকটিক্যালের অভিজ্ঞতা ছিল সবচেয়ে মজার এবং সবচেয়ে মানে আনন্দের ছিল। মানে এটা কোনো পরীক্ষা সেটাই আমার মনে হচ্ছিল না, আমার মনে হচ্ছিল যে আমি ওইখানে ঘুরতে যাচ্ছি। এসএসসি পরীক্ষা একটা দীর্ঘ সময় গেল, 1 মাস, তারপরে হচ্ছে নতুন করে বান্ধবীদের সাথে আবার দেখা, মজা করা, নিজের ইচ্ছা মতো বসা। সবথেকে মজা ছিল যে আমি আমার গ্রুপের সাথে বসতে পারছিলাম, কারণ এসএসসিতে তো আমরা একটা সিট অনুযায়ী বসি, কিন্তু সেখানে তো মানে নিজের ইচ্ছা মতো বসতে পারো, যার সাথে ভালো লাগে তার সাথে বসো, খুনসুটি করা, পরীক্ষার মানে অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করতে পারছিলাম। সব মিলে একটা সুন্দর সময় ছিল আমার এসএসসি প্র্যাকটিক্যাল। এসএসসি এর পরের সময়টা কি করেছো? এসএসসির পরের সময়টা হচ্ছে ঘোরাফেরা করেছি, তারপরে হচ্ছে নিজের মতো করে সময় কাটিয়েছি। 1 মাসের এত বড় একটা লং জার্নি ছিল। 1 মাস বলবো না, বলবো যে আমার ক্ষেত্রে তো তার আগে 1 বছর মানে 9-10 সবটা মিলিয়ে একটা অনেক লং জার্নি করে তারপরে একটু রেস্ট নিতে হয়, সেই রেস্টটাই আর কি নিচ্ছিলাম এসএসসির পর। কলেজ ভর্তি সম্পর্কে বলবে আর কি। তো কলেজ ভর্তি মানে ভর্তি পরীক্ষা যে দিতে হয়, লাইক তোমাদের মেয়েদের জানি কি একটা, আমার মনে নেই, তো ওইটা সম্পর্কে বলবো আর কি। তুমি মনে হয় হোলি ক্রসের কথা বলছো। তো আমি হচ্ছি, যেহেতু বাবা মায়ের ছোট সন্তান ছিলাম, আমাকে বাহিরে পড়তে দিবে না, আমার মার্কস যতই ভালো আসুক না কেন আমাকে এখানেই রাখবে। তো সেটার জন্য আমার ওই হোলি ক্রস ভর্তি পরীক্ষা বা অন্য কোনো ভালো ভালো কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে আমার কোনো চাপ ছিল না। আমি কোথাও ভর্তি মানে এক্সামও দেইনি, আর ভর্তি পরীক্ষার জন্য আলাদা কোনো প্রিপারেশনও নেইনি। তো আমি নর্মাল ছিলাম, আর হচ্ছে মানে নিজের মতো করে ওই সময়টা 1-1.5 মাস নিজের মতো করে উপভোগ করেছি। বাড়তি আর কোনো প্রেশারই আমি নিজের ঘাড়ে নিতে চাইনি। এসএসসি বনাম এইচএসসি কোনটা বেশি কঠিন লাগে? অবশ্যই এইচএসসি। এসএসসি পড়ার পরে এখন মনে হচ্ছে যে এইচএসসিতে এসে একটা বিরাট বড় জীবনে ভুল করে ফেললাম, কেন এইচএসসিতে উঠলাম, সব কিছু নিয়ে আসলে এইচএসসির, আমাকে যদি এইচএসসির পরে কেউ জিজ্ঞেস করে যে অভিজ্ঞতা কেমন, তাহলে আমি বলবো যে পুরোটা সময়ই ডিপ্রেশনের মধ্যে ছিলাম। কখনো ডিপ্রেশন থেকে যে বের হব এই জিনিসটাই আমার মনে হয়নি। পড়লে কোনো কিছু মনে থাকছে না, কোনো কিছু পারছি না, একটা পরীক্ষা দিয়ে এসে মনে হচ্ছে যা পরীক্ষা দিলাম সব ভুলে গেলাম। আমার কাছে আসলে এখন এই লাইফটা মানে চরম হতাশা।
আর কিছুই না। কিন্তু তাই বলে আমি সবাইকে বলবো না যে হতাশ হও, হয়তো আমার পদক্ষেপগুলো বা আমার ডিসিশনগুলো হয়তো ভুল। তোমরা যদি সুন্দরভাবে ডিসিশনগুলো নিতে পারো তাহলে তোমাদের জন্য কখনোই হতাশার হবে না। এইম ইন লাইফ কি আর কখন থেকে ডিসাইড করছো? শামস, আসলে সবার জীবনে একটা এইম ইন লাইফ থাকে, আমারও আছে। কিন্তু আমার হচ্ছে ক্লাস 10 পর্যন্ত আমি একরকম ভাবতাম, এইচএসসিতে ওঠার পরে সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। হয়তো কোনো কারণ ছিল এটার পেছনে, অনেক কিছু। তো আমি এসএসসি পর্যন্ত ভাবতাম যে আমি বিভাগ পরিবর্তন করে এসএসসির পরবর্তীতে সেটা আমি ভাবতাম যে আমি এইচএসসিতে উঠে হয়তো বিভাগ পরিবর্তন করে শিক্ষকতা পেশায় যাব। আমার খুব পছন্দের ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে হাঁটা। আমি আসলে সত্যি কথা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হতে চেয়েছিলাম। কিন্তু তারপরে হচ্ছে নানা পারিপার্শ্বিক চাপ বা নিজের মানে মানসিক পরিবর্তন সব কিছু নিয়ে তারপরে ভাবলাম যে না, আচ্ছা সবাই যেই যাত্রায় যাচ্ছে আমিও সেই যাত্রায় সহযাত্রী হই। অর্থাৎ আমার মানে এইম ইন লাইফ তখন হয়ে গেল আই ওয়ান্ট টু বি এ ডক্টর। তো ভাবনা চিন্তা হয়তো অনেক মানে প্রেক্ষাপট থাকে প্রত্যেকটা জিনিসেরও, তো ওইটারও একটা বিশাল বড় প্রেক্ষাপট আছে। সেটা আর না বলি, ইনশাল্লাহ চান্স যদি পাই তখন সেটা নিয়ে তোমার সাথে কথা বলবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে তুমি বলো। আসলে এটা অনেক বড় একটা দায়িত্ব দিয়ে দিলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। আমি তো সবেই শেষ করলাম। আমি নিজেও এখনও আসলে মানে অন্যদের কাছ থেকে মোটিভেশন নেই। এখন তারা আমার ছোট, কিন্তু আমি আমার জ্ঞানের পরিধি এত বড় না যে তাদের উদ্দেশ্যে কিছু বলবো। তবুও কয়েকটা ছোট ছোট কথা বলি। যারা পরীক্ষা এখনও প্রিপারেশন ভালোভাবে নিতে পারেনি, অর্থাৎ যারা ভালোভাবে নিয়েছে তারা তো টপার বলবো না, তারা ভালোভাবে নিয়েছে, কিন্তু যারা নেয় নাই তাদের উদ্দেশ্যে আসলে কথাগুলো বলতেছি যে এখনও অনেক সময় আছে। যেহেতু আমাদের পরীক্ষা, যারা এবছর এসএসসি দিবে তাদের পরীক্ষার সময়টা কিছুটা পিছিয়েছে, তো তারা কিন্তু অনেকটা সময় পাচ্ছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অনেকটা সময় পাচ্ছে তারা। এখনও যদি কেউ চায় ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য, আমি মনে করি সে ভালো করবে। অর্থাৎ একটা জিপিএ 5 পাওয়া কোনো বিষয় না ইনশাল্লাহ। যদি একটু ডিসিপ্লিন অনুযায়ী পড়াশোনা করে, একটু মন দিয়ে পড়াশোনা করে, অর্থাৎ এখন তো কেউ যদি বলে যে 7-8 ঘন্টা পড়বো তাহলে হবে না, হয়তো সময়টা আর একটু বাড়াতে হবে, তাহলে হয়তো একটা ভালো কিছু করা সম্ভব। কিন্তু আসলে কি, আমি বলবো, আবারও বলছি, যে যদি ইচ্ছা থাকে, ইচ্ছাশক্তি থাকে, তাহলে যে কোনো কিছু করা সম্ভব। ভালো করবে ওরা যদি ভালো করে পড়াশোনা করে। আর যারা ভালো করে সব কিছু শেষ, তাদের এটা ভাবলে হবে না যে আমার তো সবই শেষ। তারা প্রচুর রিভিশন দিক। রিভিশন দেওয়ার ফলে কি জিনিসগুলো বারবার মানে ভালো করে পড়া হবে, জিনিসটা নিজের আয়ত্তে থাকবে। আর হচ্ছে আরেকটা কথা, এটা বড় আপু হিসেবে বলতে চাচ্ছি সবাইকে, যারা এসএসসি পরীক্ষা দিবে, পরীক্ষার মধ্যে মাথা গরম না করে, অর্থাৎ আমরা অনেক ভালো প্রিপারেশন নেই কিন্তু সেট কোড, তারপরে হচ্ছে রোল নাম্বার, এই জিনিসগুলো আমরা সঠিকভাবে ফিল আপ করি না। যার কারণে অনেক ভালো ভালো মানুষ বা যারা ভালো পড়াশোনা করেছে তারাও অনেকটা পিছিয়ে যায় বা তাদের রেজাল্ট আসে না। এই জিনিসগুলো একটু সতর্কতার সাথে ফিল আপ করতে হবে। পরীক্ষা ভালো হবে, তাদের সবারই পরীক্ষা ভালো হবে, কিন্তু এই জিনিসগুলোর প্রতি একটু বেশি জোর দিতে হবে। আর ওভারঅল হচ্ছে আমরা যে ধর্মে বিশ্বাসী তাদেরকে সেই ধর্মে মানে যারা বিশ্বাস করে আর কি, উপরে ভরসা রাখতে হবে আর নিজের চেষ্টাটুকু করে যেতে হবে, তাহলে ইনশাল্লাহ একটা ভালো আউটকাম আসবে। ওকে, ধন্যবাদ তোমাকে। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট এপিসোড কখন আসবে আর কার সাথে আসবে আমি শিওর না। তো টাটা। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।